গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্ম জেনজি তাদের কাছে অনেক প্রত্যাশার অপেক্ষা নির্বাচন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। এই কেমন গেল আজকের নির্বাচন সেটি নিয়ে কালবেলার স্পেশাল রিপোর্টার অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমজাদ হোসেন হৃদয়, নিজস্ব প্রতিবেদক কালবেলা। তিনি মাঠে ছিলেন, তিনি নতুন প্রজন্মের প্রতিনিধি, তিনি নতুন প্রজন্মের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কিন্তু ভোটের প্রচারণা দেখেছেন এবং সেই সাথে আজকে ভোটের মাঠের পরিবেশ দেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি মাঠে ছিলেন, প্রচারণা থেকেই ছিলেন, আপনি নতুন গঠিত হওয়া একটি দল এনসিপিকে শুরু থেকেই দেখছেন, সেক্ষেত্রে তারাও নির্বাচনের মাঠের একেবারে নতুন সদস্য, নতুন প্রার্থী, তাদের প্রত্যাশা অনেক বেশি। কেমন দেখলেন সার্বিক অবস্থা প্রচারণা এবং আজকের ভোট? ধন্যবাদ। আমি বেসিক্যালি ঢাকা 8 এবং ঢাকা 11 আসনের প্রচারণা এবং আজকের যে মাঠের যে পরিস্থিতি, ভোটাধিকার প্রয়োগের যে চিত্র সেটি দেখেছি। শুধু ঢাকা না, সারা দেশের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ঢাকা 8, যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র অবস্থিত। এনসিপির যে প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিএনপির মির্জা আব্বাস, তাদের কথার যেই রাজনীতিবিদ সেই সাথে এত একেবারে তরুণ, কিন্তু তাদের যে কথার লড়াইটা ছিল, কথার লড়াই, তারপর প্রচারণা, সামগ্রিকভাবে আমি মনে করি দেশের সবচেয়ে আলোচিত আসন এটাই ছিল। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একজন তরুণ হয়েও একজন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের সাথে আসলে যেভাবে ফাইট করেছে, যেভাবে তার প্রচারণা করেছে, সেটা আসলেই খুবই ভালো ছিল। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে ভোটের মাঠে তাদের বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা বিষয়। সেটি কি আজকে যখন ভোট মানে যারা ভোট দিলেন, প্রার্থীদের যারা ভোটার, সেই প্রার্থীদেরকে নিয়ে ভোটারদের মধ্যে কোনো ধরনের মানে পর্যবেক্ষণ বা তারা কিছু বলছিলেন কিনা, এরকম কোনো কিছু জেনেছেন কিনা? হ্যাঁ, একদমই। আসলে আমি বেশ কয়েকটি আসনে গিয়েছি ঢাকা 8-এর, তো সেখানে দেখলাম আপনার এনসিপির যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি যেই কেন্দ্রে আসতেছে, তরুণদের এবং নারীদের উপচে পড়া ভিড় ছিল, মানে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেশি ছিল। সেটা আমরা নিজেরাও আসলে কল্পনা করতে পারিনি যে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি কেন্দ্রের মধ্যে আসতেছে, যাচ্ছে, সেই মুহূর্তগুলোতে সেলফি নেওয়ার জন্য তরুণরা এবং কি নারী যারা আছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের যে ভোট, সেটা আমার মনে হয় এনসিপি খুব ভালোভাবে টানতে পারছে তাদের নিজস্ব যে পরিকল্পনায়, অনেকটাই এগিয়ে থাকবে প্রতিদ্বন্দ্বিতায়। আপনি নিজে একজন জেন, যে আপনি কি ভোট দিতে পেরেছেন? এটা খুবই দুঃখজনক। আমি মনে মনে ভাবছিলাম যে জীবনের প্রথম ভোটটা দিতে পারবো, কিন্তু ভাগ্য খারাপ বলতে হয়। একেবারে 2009-এর পর আসলে আমরা সেভাবে নির্বাচন দেখিনি। আমরাও আসলে যে সময় ভোট দেওয়ার কথা 18 সালে 24 সালে, সে সময় আসলে ভোটের কোনো পরিস্থিতি ছিল না। তো যখনই আসলে সুযোগ হয়েছে তখন ভোট দিতে পারিনি। দায়িত্ব পালন করেছি একজন সাংবাদিক হিসাবে, পেশাদারিত্ব জায়গা থেকে আমরা ঢাকায় ছিলাম, কিন্তু আমার ভোট হচ্ছে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে। খুবই দুর্ভাগ্য, এবং একই সঙ্গে সরকার আসলে আমাদের দিকটা বিবেচনা করতে পারত। আমরা কিন্তু নির্বাচন কমিশনে দেখেছি যে পোস্টাল ব্যালট এবার বিদেশে গিয়েছে, জেলে গিয়েছে, জেলখানা থেকেও যারা আছেন তারাও ভোট দিতে পারছেন। গণমাধ্যম কর্মীরা কেন সেখানে উপেক্ষিত থাকেন? দেশের বড় একটা স্টেক আসলে আমরা সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা, তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করাই যেত। এটা খুবই আমি সরকারকে দায়ী করব। তবে এবার আসলে আমরা ভোট দিতে পারি না, এখন আর কিছু বলার নেই। তবে আগামীতে প্রত্যাশা থাকবে যে গণমাধ্যমের ভূমিকা যে কোনো ভাবে অনেক বেশি গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের যারা ব্যক্তিত্ব আছে তাদেরকে আসলে সেই সুযোগটা করে দেওয়া উচিত। নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে একদম কাছ থেকে দেখেছেন। এই যে যারা এবারে এনসিপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তারা ভোটের মাঠের যে অবস্থান, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে তারা কি বর্ষিয়ান রাজনীতিবিদদের পাশাপাশি সমান্তরালভাবে চলার জন্য বা যদি তারা দায়িত্ব পায় দেশ পরিচালনার জন্য, তারা কি পারবেন? আপনার কি মনে হয়? যতটুকু আমি তাদের দেখেছি, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান থেকে তো আমরা তাদের দেখেছি। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একদম মূল কেন্দ্র ছিল জুলাই গণ অভ্যুত্থানের, সেই জায়গা থেকে তাদের মধ্যে যে কনফিডেন্ট এবং তাদের যে ধরনের মনোভাব, এই সময়টা আমি মনে করি তরুণ প্রজন্ম একদম বর্ষিয়ান নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে তাদের উপর, এবং কি আমাদের দেশের ছাত্র জনতার প্রত্যাশা কিংবা ভালোবাসা সব জায়গায় তাদের আসলে বেশি, তাদের উপর ভরসাটা অনেক বেশি আমি মনে করি। আপনারা তো সোশ্যাল মিডিয়ার যুগের মানুষ, হ্যাশট্যাগে পৃথিবী চলছে, আপনারা কি গুজব বিশ্বাস করেন? যে এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু গত রাতেও দেখেছি যে প্রচুর গুজব, এবং এখন যখন ফলাফল ঘোষণা হবে সেখানেও আসতে পারে, এই জিনিসটিকে আপনারা জেনজিরা আসলে কিভাবে দেখেন এবং কিভাবে মোকাবেলা করেন? এটাই সবচেয়ে আসলে চ্যালেঞ্জিং সময়, যে গুজবে আমরা গতকাল অনেকেই বলছে এটাকে লাইলাতুল গুজব, তো অনেক কিছু গুজব সত্য মিথ্যা দুইটাই ছিল, কিন্তু এই যে গুজবগুলোর কারণে আসলে
আমরা তরুণ প্রজন্ম মোটামুটি একটা বিষয় গণমাধ্যমে দেখা, যারা ট্রাস্টেড পারসন, গণমাধ্যম কর্মী, তাদের দেখে কিছুটা জানতে পারছে যে না ঠিক আছে, কিন্তু যারা আসলে জেনজি না, তার উপরে যারা আছে জেনারেশন, হ্যাঁ, তারা আসলে অনেকে বিভ্রান্ত হচ্ছে এই বিষয়টা। সত্যি তার জন্য আসলে সরকার, আমরা যারা গণমাধ্যম কর্মী এবং যারা দায়িত্বশীল জায়গায় আছে, তাদেরকে এই ভূমিকাটা রাখতে হবে। যে কোনো বিষয় যদি আসে, যেমন আমাদের এখন ফ্যাক্ট চেকের একটা বিষয় আছে, তার মাধ্যমে কিন্তু অনেক গুজব প্রতিরোধ করা যাচ্ছে। আশা করছি দায়িত্বশীল জায়গাগুলো থেকে যদি যত বেশি আপডেট দেওয়া যাবে, গুজবগুলো রোধ করা যাবে, তত এইগুলো কমে যাবে। হৃদয় ভাই, আরেকটা জিনিস জানতে চাইবো, ভোট কেন্দ্রগুলোতে আপনি যখন গেছেন, প্রতিটা ভোট কেন্দ্রের সামনে কিন্তু দেখা যায় যে টোকেন সংগ্রহ করার জন্য দলীয় জায়গা থেকে তাদের একটা প্রস্তুতি থাকে। হ্যাঁ, এই জিনিসগুলোকে কেমন দেখেছেন, যে যারা বাংলাদেশে পুরনো গণতান্ত্রিক দলগুলো আছে এবং তার পাশাপাশি এনসিপি, আপনি যেহেতু এনসিপিকেই দেখছিলেন, সেই জায়গার পরিবেশ কেমন দেখলেন? আচ্ছা, আমি যেটা কেন্দ্রগুলোতে ঘুরে যেটা পর্যবেক্ষণ করেছি, যে শাপলাকলির যে বুথগুলো ছিল, সেখানে আসলে যারা ভোটার তাদের একেবারে পরিস্থিতি মানে কি উপস্থিতি খুবই কম ছিল। মানে বলতে গেলে এখানে ধরেন বিশাল লাইন, ওখান থেকে টোকেন নিচ্ছে দানের শীষের, কিন্তু শাপলাকলির এখানে তাদের যে নেতাকর্মী, বিশেষ করে ওখানে জামাতি ইসলামের নেতাকর্মীরা বেশি ছিল, কিন্তু সাধারণ যারা ভোটার তারা সেখান থেকে টোকেন স্লিপ নিচ্ছে না। ইন্টারেস্টিং একটা বিষয় আছে এখানে, আমরা কিছুটা দেখেছি যে ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা নাহিদ ইসলাম, তারা যখন যাচ্ছে তখন কানে কানে কিংবা আস্তে করে বলতেছে, ভাই আমি টোকেন এখান থেকে নিয়েছি, কিন্তু ভোটটা আপনাকে দিয়েছি। মানে তাদের এই বিষয়টা একটা ইন্টারেস্টিং। তাহলে কি মনে হচ্ছে যে নতুন প্রজন্ম এই জিনিসটা, এই যে আইন ভেঙে যে কাজটি করছে, বা তাদের মধ্যে একটু সততার অভাব কিনা? সততার অভাব এখানে হইতে পারে। এমনটাও তো হতে পারে যে এবারে যেহেতু 105 হটলাইন নাম্বার ছিল, আপনার ওয়েবসাইট থেকেও আপনি জেনে নিতে পারতেন যে আপনার কোথায় ভোট কেন্দ্র আছে, সে কারণেও কি নতুনরা একটু শাপলাকলির বুথে কম কিনা? হতে পারে। আরেকটি বিষয়, যেহেতু আলোচিত আসন, অনেকে ভয় ভীতিও থাকতে পারে মনে, সেই জায়গা থেকে কেউ কেউ এটা কৌশলের জায়গা থেকেও করতে পারে। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। আসলে কি, যে যারা নতুন প্রজন্ম এসেছেন তাদেরকে তো অনেক বেশি শিখতে হবে, অনেক দেখতে হবে। এবারে ভোটের মাঠে তারা একেবারেই নবীন, তাদের অভিজ্ঞতা হলো এই নতুন অভিজ্ঞতায় মিশ্র একটা বিষয় থাকবে। হয়তো সামনের দিকে আপনারা আরো অনেক বেশি পরিণত দলকেই দেখতে পারবেন বা এরকম হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নতুন প্রজন্মের একজন প্রতিনিধি আমজাদ হোসেন হৃদয়, যিনি নিজস্ব প্রতিবেদক। তিনি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে দলটি গঠিত হয়েছে এনসিপি, সেই এনসিপির ভোটের প্রচারণা এবং সেই সাথে আজকের ভোটের পরিস্থিতিও তিনি পর্যবেক্ষণ করছেন এবং সেটি জানাচ্ছিলেন। একটি জিনিস স্পষ্ট হয়েছে যে নতুন প্রজন্ম চায় বিশ্বের বুকে নিজেদের একটা পজিটিভ মেসেজ দিতে, এবং সেটির জন্য বাংলাদেশ আজকে যেই ভোট অনুষ্ঠিত হলো, হয়তো সেটি আন্তর্জাতিক বিশ্বে যেভাবে কাভারেজ পাচ্ছে, এটি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে জেনজি পরবর্তী বিশ্বে এত সুন্দরভাবে গণতান্ত্রিক পথের নতুন শুভ সূচনা ঘটানো যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আজকে এই আলোচনাটা দেখার জন্য। দেখা হবে নতুন আরেকটি পর্বে। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।